শহীদদের চেতনাকে ধারণ করি। জুলাই অভ্যুত্থান আকাঙ্ক্ষাকে অন্তরের মধ্যে লালন করার মাধ্যমে এই জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা সব সময় করে যাবো ইনশাআল্লাহ। সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ করার ক্ষেত্রে যখন যে জায়গায় যে কোনো অবস্থান গ্রহণ করতে হবে, আমরা ছাত্র শিবির নই, কারমাইকেল কলেজের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ সেই জায়গায় সেই অবস্থা রাখবো ইনশাআল্লাহ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতেই হবে। সেই আওয়াজ আর ঘরে ফিরে নেই। সেই ফ্যাসিস্টের বুলেটে বুক ঝাঁঝরা করে তিনি শহীদ হয়ে গিয়েছেন। আজকে 2 বছর চলল বাংলাদেশের জুলাই বিপ্লবের, কিন্তু বিপ্লবের পরে এবং বিপ্লবের আজ পর্যন্ত যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। আমাদেরকে বুঝতে হবে বিপ্লব কেন হয়। বিপ্লব আর যুদ্ধের মধ্যে পার্থক্য কি? যুদ্ধ কখন হয়, বিপ্লব কখন হয়? বিপ্লব চলমান প্রক্রিয়া, বিপ্লব বাস্তবিক থাকবে যখন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, যখন মানুষ তার ন্যূনতম যে মানবাধিকার সেটা থেকে বঞ্চিত হবে, তখন এই বিপ্লবে দ্বারা বেড়ে যাবে, বিপ্লব আরো হবে। আমরা যদি একটু খেয়াল করি, 24শে জুলাই বিপ্লব শুরু হয়েছিল মূলত একটা সামান্য বিষয়, কোটা আন্দোলনকে ঘিরে। কোটা, চাকরিতে কোটা, বিসিএস এ 56% কোটা। যারা অমেধাবী কোটার জোরে তারা বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের বড় বড় জায়গাগুলোতে দখল করে বসছে, আর যারা মেধাবী তাদের জন্য মাত্র 40%। আমার দেশের শিক্ষার্থী ভাই বোনেরা তারা এই কোটার বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করলো 2018 সালে। 18 সালের পরে আন্দোলনে 11 এপ্রিল 2018 তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা তিনি ঘোষণা দিলেন যে বাংলাদেশের কোনো কোটাই থাকবে না। তো তিনি যখন ঘোষণা দিলেন যে কোটা থাকবে না, কিন্তু 24শে ওই আপিল রিভিউ করে আবার কোটাকে আবার নিয়ে আসা হলো সামনে। এর মানে কি? প্রধানমন্ত্রী যদি তিনি একটা বিষয় কোটাকে তিনি যদি নিষিদ্ধ করেন, বাতিল করেন, এবং তিনি যদি পরে এসে বলেন যে আমি আবেগের ভাষায় বলেছি, আবেগের কারণে বলেছি, তাহলে তো এটি হয় না। কারণ প্রধানমন্ত্রী যখন শপথ নিয়েছেন তখন তো তিনি বলেছেন যে আমি কোনো ধরনের আবেগ অনুরাগে বসে আমি আমার দায়িত্ব পালনে অবহেলা করতে পারি না। তার মানে যেদিন তিনি আবেগের বসে এই কোটা বাতিল করেছেন সেদিন কিন্তু তার পদ থাকার কথা না। এরপরে আমরা ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস থেকেও শিক্ষা নেই না। ইতিহাসে এর আগে বিপ্লব হয়েছিল, জুলাই বিপ্লব হয়েছিল 1830 সালে। তার আগে 1799 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল 1799 সালে। এবং এরপরে আমরা 2010 সালে মধ্যপ্রাচ্যে বিপ্লব দেখেছি, জেসমিন বিপ্লব, যেটার নাম হচ্ছে আরব বসন্ত। সেখানে তিউনিসিয়ার একজন যুবক, তার নাম হচ্ছে বুয়াজিজি। তিউনিসিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন, কিন্তু চাকরি পাননি। তিনি কোন রকম টাকা ম্যানেজ করে রাস্তার পাশে একটা দোকান দিয়েছেন। তিউনিসিয়ার ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী সেই তিউনিসিয়ার যুবক বুয়াজিজির সেই দোকানটি ভেঙে ফেলেন। বুয়াজিজি তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরে আত্মহত্যা দেয়। ফলে পুরো মধ্যপ্রাচ্যে বিপ্লব শুরু হয়। সেই বিপ্লবে তিউনিসিয়ার প্রেসিডেন্ট তিনি তার পদত্যাগ করেছেন। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তিনি 30 বছর ক্ষমতায় ছিলেন, তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি তিনি 42 বছর ক্ষমতায় ছিলেন, তিনি উৎখাত হয়েছেন। এইখানে একটা কথা হচ্ছে, যখনই কোনো বিপ্লব হবে, যত বড়ই ফ্যাসিস্ট হোক, যত বড়ই শক্তিশালী হোক, আমার সামনে যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা দাঁড়িয়ে আছেন, তাদের বিপ্লবে কোনোভাবেই তারা টিকে থাকতে পারবে না। এটি আমাদের বিশ্বাস। আমরা দেখেছি
2024 সালে যখন ছাত্ররা কোটার জন্য আন্দোলন শুরু করলেন, কোটা বাতিল চাই, তখন প্রধানমন্ত্রী, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি বললেন যে রাজাকারের সন্তানরা চাকরি পাবে, এটা হয় না। যখন আমরা কাউকে ট্যাগ দিব, আমরা যখন কোনো ছাত্রছাত্রীকে ট্যাগ দিব, তখন এই যে ট্যাগটা আমরা দিচ্ছি, এটা ইতিহাসের শিক্ষা। স্লোগান শুরু হয়ে গেল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই শব্দটা ঘৃণ্য ছিল, সেই শব্দটাই আমাদের ছাত্ররা আপন করে নিয়েছিল। আমরা শিক্ষা নেই না। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি সাধারণ ছাত্রদেরকে, বেকার যুবকদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছেন এবং ভারতের সাধারণ ছাত্ররা সেখানে একটা দল গঠন করেছে, ককরোচ জনতা পার্টি, যেটার ফলোয়ার্স এখন প্রায় 40 লক্ষ। এটাই শিক্ষা। এই জন্য আমাদের শিক্ষা নিতে হবে। 2024 সালে কোটা আন্দোলনে শহীদ হয়েছেন টোটাল 836 জন শহীদ হয়েছে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে। জাতিসংঘ বলছে এই সংখ্যা 1400 বেশি। এই কোটা আন্দোলনে 2024 সালের কোটা আন্দোলনে শিশু হত্যা হয়েছে 133 জন। এর মধ্যে সরাসরি 117 জন বুলেটের গুলিতে নিহত হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, ঘরের ভিতরে শিশু আহাত ঘরের ভিতরে তিনি শহীদ হয়েছেন। একটা 4 বছরের শিশু, তিনি তো কিছু বুঝেন না, চারপাশে দেখছেন কি পরিস্থিতি, তিনি জানালার পাশে দাঁড়িয়ে চোখ দুটো বাইরে দিয়ে তিনি সবুজের দিকে তাকিয়েছিলেন, কিন্তু হঠাৎ পুলিশের একটা গুলি তার বুকে বিদ্ধ করে চলে যায়। এই হচ্ছে জুলাইয়ের ইতিহাস। এটাই আমাদের ইতিহাস। ইতিহাস ভুলে যাওয়া যাবে না, ইতিহাসকে স্মরণ করতে হবে। কারণ যদি আমরা ইতিহাস ভুলে যাই, তাহলে এই ইতিহাস বারবার আবার ফেরত আসবে, কাউকে সাথ দিবে। আমি বিশ্বাস করি এই 15 বছরে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে কেউ পারে, কিন্তু আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা পেরেছে। এখন সামনে বিপ্লব হবে, যত অবৈধ অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, বৈষম্য যখনই করবে, আমার ছাত্ররা এটা রুখে দাঁড়াবে। আমি আমার বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে আমি কবিতার দুটো লাইন আমি আবৃত্তি করতে চাই। আমি বহুদিন ধরে ভাবছি একটা কবিতা লিখব, যে কবিতায় থাকবে 24 জুলাই নবস্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী ছাত্রছাত্রী, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, দিনমজুর, রিক্সা চালক, কুলি, নিজের কোলের সন্তানকে দেশের জন্য উৎসর্গকারী বীরঙ্গনা মানবদের কথা। আমি বহুদিন ধরে ভাবছি একটা কবিতা লিখব, যে কবিতায় থাকবে ফ্যাসিস্ট হাসিনার পেটোয়া পুলিশের সশস্ত্র গুলির সামনে হাতে একটা লাঠি নিয়ে শিরা টান করে দেশের জন্য বুক বিতপ্ত হয় শহীদ আবু সাঈদের কথা। আমি বহুদিন ধরে ভাবছি একটা কবিতা লিখব, যে কবিতায় থাকবে মেয়ের মুখের সেই মানবতাবাদী উচ্চারণ, পানি রাখবে পানি, ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ অমর। ধন্যবাদ।